প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আজকে আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টগুলো পেয়েছো। এখানে আমার বিষয় পদার্থবিজ্ঞান। ইতিমধ্যে আমি অ্যাসাইনমেন্ট নাম্বার 1 যেটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমি আলোচনা করব অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তো আমরা সবচেয়ে যেটা প্রথমে লিখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য একটি কভার পৃষ্ঠা থাকবে। অর্থাৎ তুমি অ্যাসাইনমেন্ট লিখে একটা কভার পৃষ্ঠা তার উপরে দিতে হবে। কেমন? তো এখানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য নম্বর আলাদা। অর্থাৎ এখানে প্রথমে লেখা থাকে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার। তাহলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার যে অ্যাসাইনমেন্টে লিখবে সেখান থেকে লিখতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার হবে 2, মানে 2 লিখবে তুমি। কারণ এখানে বলে দিচ্ছে নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ তো? তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার লেখার পরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমরা কিন্তু যেখানে অ্যাসাইনমেন্ট আছে অর্থাৎ যে অ্যাসাইনমেন্টটা লিখতেছো এটাতে একটা শিরোনাম আছে, ওটা দেখে লিখবে। বিষয় কোড ও বিষয়ের নাম। বিষয় কোড, পদার্থবিজ্ঞান বিষয়ের বিষয় কোড কত মনে আছে তো? তো লিখবে। তারপর আমি বলি 1, 3, 6। আর বিষয়টা তো ফিজিক্স। কেমন? তো এটা লিখবে। তাহলে এটা লেখার পরে শিক্ষা বোর্ডের নাম সেটা লিখবে। তারপরে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, এটা জেনে সঠিকভাবে লিখবে, মনে থাকবে তো? তারপরে শিক্ষার্থীর নাম, এগুলো সব ইংরেজিতে লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখবে। পিতার নাম ইংরেজিতে লিখবে সুন্দর করে, এখানে অনেক জায়গা আছে কিন্তু আস্তে আস্তে লিখতে পারবে। মাতার নাম তাও ইংরেজিতে লিখবে। এই কলামটা লেখা হয়ে গেলে এই যে নিচের দিকে আরও 2টা আছে, এই 2টাতে তোমার কিছু লেখার দরকার নেই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা লিখে যে অ্যাসাইনমেন্টটা তুমি লিখতেছো সেটার উপর এটা কিন্তু উপরের দিকে লাগিয়ে দিতে হবে। এবার কভার পৃষ্ঠা লেখা শেষ। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে তোমার অ্যাসাইনমেন্ট। আর যেহেতু আমি পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করব, তো আমি পদার্থবিজ্ঞান আজকে যাব 2 নম্বর অ্যাসাইনমেন্টে। একটু ভালো করে কর্নার যদি লক্ষ্য করো, দেখতেছো তো উপরে লেখা আছে বিষয় পদার্থবিজ্ঞান আছে, এখানে কিন্তু বিষয় কোড আছে, ভালো করে দেখলে হয় 1, 3, 6, কারণ আমাদের ইংরেজিতে লিখতে হবে। এরপর অ্যাসাইনমেন্টের নম্বর এখানে 2, অধ্যায় তাও 2য় অধ্যায়। তারপর অধ্যায়ের শিরোনাম কি? গতি। এখন আমরা এই অ্যাসাইনমেন্টটা একটু পড়ব, তারপরে আমাদেরকে যেতে হবে। এখানে দেখো শিকন ফলের মধ্যে তোমরা কি শিখতে পারবে? বা বিষয়বস্তু গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। তাহলে রাশি সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেমন ধরো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকে রাশি বলা হয়। আর গতি সম্পর্কিত এই যে রাশি যেগুলো আছে, আমরা যদি রাশি বলি, মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো আছে। তো তাহলে আমরা আমাদের পাঠ্য বইটা অনুসরণ করব। তার আগে আমরা একটু আলোচনা করে নিই গতি সম্পর্কিত যে সমীকরণগুলো আছে গতি সংক্রান্ত, সেগুলো একটু দেখব। কেমন? গতি সংক্রান্ত সমীকরণে আমরা একেবারে যদি প্রথমে যাই, বি সমান আমাদের ছিল ইউ প্লাস এটি, মনে আছে তো এগুলো? তারপরে আমরা যদি আরেকটা লিখি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বরে আমরা যদি লিখি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমি এখানে 3টে লিখেছি, গড় বেগেরও আছে, তারপরে আবার সমবেগের ক্ষেত্রে এস সমান বিটি আছে। যাই হোক, আমরা এখানে এই যে এগুলো যদি একটু বিশ্লেষণ করি, ইউকে বলা হয় আদিবেগ, মনে আছে তোমাদের? ইউকে কি বলা হয় স্যার? আদিবেগ। ইউকে বলা হয় আদিবেগ। কেমন? ভিকে বলা হয় শেষ বেগ। ভিকে কি বলে? শেষ বেগ। তারপরে টি কে বলা হয়
সময়, টিকে বলা হয় কি সময়, আর একই স্যার ত্বরণ, একে বলা হয় কি ত্বরণ। তারপরে এখানে একটা এস আছে, এস, এস কে আমরা বলতে পারি দূরত্ব বা সরণ, দূরত্ব বলতে পারি আর সরণও বলা যায়। তো গতি সংক্রান্ত এখানে আলোচনার মধ্যে আদিবেগ বলতে শুরুতে যে বেগটা থাকে সেটা, আর ভি মানে নির্দিষ্ট সময়ে যে প্রাপ্ত বেগ হবে সেটা। এবার ওই সময়ের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা এস বা দূরত্ব বলতে পারি। এখানে একটা জিনিস বলে রাখি, বেগের পরিবর্তন হলে কিন্তু ত্বরণ থাকবে। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অর্থাৎ সময়ের সাথে বেগের যদি পরিবর্তন হয়ে যায় তখন আমাদের কি থাকবে, ত্বরণ থাকবে। তো এখন এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের এই যে অঙ্কগুলো দিচ্ছে, আবার যদি সমবেগে চলে তাহলে আমরা লিখি এস সমান ভিটি, কারণ এখানে ত্বরণ থাকে না, তাই আমরা এই ধরনের সমীকরণ ব্যবহার করে থাকি। এখানে আমাদের যে বিষয়গুলো আসবে সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে ত্বরণ আছে তাহলে ত্বরণযুক্ত সমীকরণ ব্যবহার করে, আর সমবেগ মানে একই বেগে যদি চলে তাহলে সমবেগের হিসাব করবে। এখন আমরা একটু পরে দেখব, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখো, একটু পরে দেখবো আমরা। এই যে এখানে লেখা আছে, দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী মানে ভর্তি পরীক্ষা দিবে রাব্বি আর সজল, তারা দুইজন পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। পরীক্ষার হল বরাবর আছে তারা, তবে দুটি ভিন্ন জায়গায় থাকে, একই জায়গায় থাকে না। তাহলে একজন আগে আরেকজন পরে, অর্থাৎ হল থেকে একজনের বাসা প্রথমে, তারপরে আর কতটুকু গিয়ে আরেকজনের বাসা পড়বে। পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। তাহলে তাদেরকে অবশ্যই 9টার মধ্যে ওখানে গেটে কি হতে হবে, হাজির হতে হবে। এরপরে গেলে গেট বন্ধ পাবে, তারা প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 20 মিটার দূরে। তো আমরা যদি এখানে হিসাব করি, এটা যদি পরীক্ষার হল হয় তাহলে এখানে একজনের বাসা, এখানে ধরো আরো আরেকজনের বাসা, কেমন? তো এখানে বলছে পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার। এটা যদি একজনের বাসা ধরি আর এটা অপরজনের বাসা, একটা সজলের বাসা যদি এখানে হয়, রাব্বির বাসা এখানে, তাহলে আরো কত মিটার দূরে? 200 মিটার দূরে। হ্যাঁ, কেমন? তাহলে পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাহলে সারা রাত জেগে সে কি করছে? ফেসবুকিং করছে। তাহলে তার কি কাজ করা উচিত ছিল? ফেসবুকিং তো মোটেও ঠিক কাজ করেনি। সে পড়াটা ভালো করে একবার দেখে নিয়ে তার যে পড়াটা দরকার নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে যাওয়া, তারপর সকালে উঠে সে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে পরীক্ষার হলের উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু সে কাজটা করে নাই। সে কি করছে? কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। নাস্তা আর মা বাবার বকুনিকে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির ব্যাগে রাব্বি গেটে যাচ্ছে। এখানে দেখো সে কি করছে, তাড়াহুড়ো করছে। এখন সে গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগুনো অসম্ভব। আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তাহলে ভালো করে দেখো, ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ কত? 1 মিটার পার সেকেন্ড সমতরণে 10 সেকেন্ডের বেশি এগুলো সম্ভব নয়। আর বাকি সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে, তার মানে 9টায় সে গেটে পৌঁছাবে। তাহলে 8:58, 9টার মধ্যে আর কত সেকেন্ড আসে? প্রথম মিনিট থেকে তুমি সেকেন্ড হিসাব করবে, হিসাব করে এবার 10 সেকেন্ড সমতরণে চলে। তাহলে সমতরণে হিসাব দিয়ে করবে,
তারপরে বলেছে যে বাকি অর্ধেক সময়টায় সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তাহলে 10 সেকেন্ডে সে তুমি যে সমতরণে চলে এর জন্য একটা দূরত্ব বের করবে। আবার পরবর্তী আরও যে সময়গুলো আছে সেই সময়গুলোর জন্য কি 10 সেকেন্ডে প্রাপ্ত বেগ বের করতে হবে। প্রথমে তো তুমি এই সমীকরণ দিয়ে করে ফেলতে পারো, 10 সেকেন্ডের হিসাবটা করে ফেলতে পারো। এরপরে আবার 10 সেকেন্ডে পরে তার প্রাপ্ত বেগটা তুমি বের করবে। 10 সেকেন্ড পরে কি বের করবে? প্রাপ্ত বেগটা বের করবে। এই বেগের কিন্তু এই বেগে চলবে না। 10 এখানে বলেছে যে আর বাকি সময়টায় এই সর্বোচ্চ বেগ অর্ধেক মানে দৌড়াতে পারবে, অর্ধেক মানে যে বেগটা সেটা। এবারে আমরা প্রশ্নগুলো একটু পড়ব। সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে? তাহলে তুমি তো এইটা দিয়ে 10 সেকেন্ড হিসাব করবে, তারপর বেগ বের করবে, এটার অর্ধেক বেগে সমবেগের সূত্র দিয়ে এখানে আরেকটা দূরত্ব বের করবে। তাহলে এখানেও কিছু দূরত্ব আছে, এরপর আবার দূরত্ব পাবে, তখন তুমি পরীক্ষার হলের দূরত্বটা পেয়ে যাবে। রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে হলে পৌঁছাবে। তাহলে এখানে কত মিনিট লাগছে সেটা আগে বের করবে কিন্তু। তাহলে তাকে কি বেগে চলতে হবে? তাহলে দূরত্ব তো পেয়ে যাবে হিসাবে। দূরত্ব যখন পেয়ে যাবে, দূরত্ব কিন্তু ক নাম্বার থেকে পেয়ে যাচ্ছ, আর একটু সংযোজন বিয়োজন করলে ক নাম্বার দূরত্ব পাবে। এবার সময় তো আছে, এরপরে ব্যাগ দিলেই তো বেরিয়ে আসে, ব্যাগটা বেরিয়ে আসে, ব্যাগের মান। তারপরে গণা এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? তাহলে দুইজনের হিসাবটা করতে হবে। এরপর গোড়ালি মস্কায়, তারপর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4, তাহলে আগে যে ব্যাগটা ছিল সেটার 4/1 হিসাব দিয়ে আবার তুমি হিসাব করা শুরু করবে। চলতে থাকলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে কিনা। তাহলে তুমি সময় আর কি, অর্থাৎ সময়ের মান বের করবে। যার সময় আগে হবে সে আগে যাবে, মানে কম হবে, সময়টা বের করবে, দুজনের সময় বের করলেই হয়ে যায়। ঘ নাম্বার, একটি লেখচিত্রে সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। এখানে বলা আছে 8:58 হতে সকাল 9টার মধ্যে, তাহলে একটা লেখচিত্র আঁকবে বেগ বনাম সময় দিয়ে। আর এটার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান থেকে এমন একটি লেখচিত্র আঁকো, প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর অবস্থান দেখাতে হবে। জাস্ট একটা লেখচিত্র আঁকলে হবে 4টি বিন্দুর অবস্থান। তাহলে একজনের 4টি বিন্দু হলে দুজনের জন্য 8টি বিন্দু। তো এগুলো সমাধান করার জন্য বইয়ের যে নির্দেশনা দিয়েছে, আমাদের বই পদার্থবিজ্ঞান বই, অবশ্যই পাঠ্য বই তোমরা পড়বে। তাহলে দেখার পরে আমাদের এখানে একটু বলে রাখি, এটা অ্যাসাইনমেন্ট কিন্তু তুমি নিজের বুদ্ধি খাটিয়ে তারপর লিখবে। এখানে গতি অধ্যায়টা তুমি পড়বে। বইয়ের এখানে ইনফরমেশন যদি গ্যাপটা গতি, এখানে গতি অধ্যায়টা পড়ে তারপর এটার আলোকে তুমি এই প্রশ্নটার সমাধান লিখবে। আর অ্যাসাইনমেন্ট যদি কোনো জায়গা থেকে তুমি ধরো একটা বর্ণনা পেলে, সেটা অবশ্যই তুমি তোমার মতো করে লিখবে। একটা অ্যাসাইনমেন্ট কিন্তু লিখতে হয় নিজের জানা জিনিসগুলো পাঠ্য বইয়ের সাথে সমন্বয় করে সেটা লিখবে। লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে, শুদ্ধ হতে হবে, সঠিকভাবে তথ্য উপস্থাপন করবে। আর চেষ্টা করবে যে অ্যাসাইনমেন্ট লিখবে, 2টা পিঠ আছে একটা খাতার, এক পৃষ্ঠায় লিখবে, অপর পৃষ্ঠায় না লেখা। প্রয়োজনীয় মার্জিন করবে, বিভিন্ন রকম কালি ইউজ করবে না, কালো কালি এই তোমরা ব্যবহার করবে। আর সুন্দরভাবে উপস্থাপন করবে, লেখা যেন স্পষ্টভাবে পড়া যায়, আর সঠিক উত্তর লিখবে। আর বিশেষ করে এই যে গতি অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়টা পরে এই কাজটি তোমরা সমাধান করবে। তো সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।